দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ধীর গতিতে কমছে বন্যার পানি। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে বানভাসীরা। ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ। ফেনীর কিছু অংশে বন্যার উন্নতি হলেও 3টি উপজেলাতে পানি কমছে ধীর গতিতে। পানিবন্দী ও ঘরে ফেরা মানুষ দুর্ভোগে আছে। দাগনভূঞা ও সোনাগাজী সহ ফেনী সদরের কয়েক লাখ মানুষ এখনো পানিবন্দী আছে। দেখা দিয়েছে খাদ্য সংকট, ছড়িয়ে পড়ছে রোগব্যাধি। পরশুরাম ও ফুলগাজী ছাগল নাইয়াতে অনেক ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। নোয়াখালীতে পানিবন্দী আছে লাখ লাখ মানুষ। প্রত্যন্ত এলাকায় ত্রাণের জন্য হাহাকার চলছে। লক্ষ্মীপুরে পানিবন্দী দিন কাটছে কয়েক লাখ মানুষের। কুমিল্লার বিভিন্ন উপজেলায় পানিবন্দী মানবেতর দিন কাটছে লাখো মানুষের। ব্রাহ্মণবাড়িয়াতে পানি কমতে থাকে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। বন্যার পানিতে সড়ক ভেঙে যাওয়ায় এখনো বিভিন্ন এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আমার বাড়িতে এক কোমর পানি, ঘরের পরিস্থিতি খারাপ, মহিলারা খুব কষ্ট করতেছে। কোনো ফান্ড সরকারিভাবে কোনো ফান্ড পাওয়া যায়নি। ওয়ার্ডের বাসিন্দা, আমার ঘরের ভিতরে 4 ফুট পানি আছে। আমরা এই পর্যন্ত কোনো ত্রাণ পাইতেছি না। উন্নতি হয়েছে খাগড়াছড়ি জেলার বন্যা পরিস্থিতি। এর মধ্যেই নেমে গেছে চেঙ্গি, মাইনি ও ফেনী নদীর পানি। টানা বৃষ্টি, উজান থেকে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ধীরে ধীরে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। রাস্তাঘাট, বসতি বাড়ি সহ বিলীন হয়ে গেছে হাজার হাজার হেক্টর ফসলি জমির সবজি ও ধান ক্ষেত। খাগড়াছড়ির প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রাজিন। বন্যা পরিস্থিতির উন্নতিতে ধীরে ধীরে বেরিয়ে আসছে খাগড়াছড়ি জেলার ক্ষয়ক্ষতির চিহ্ন। বন্যার পানিতে অনেকেই ঘরবাড়ি হারিয়ে পড়েছেন বিপাকে। রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। ক্ষতচিহ্নের দিকে তাকিয়ে দিন কাটছে অসহায় পরিবারগুলোর। আমি জীবনে এই বন্যা দেখি নাই, পানি দেখি নাই। এখন ঘর বাড়ি সব ওরা ধ্বংস হয়েছে। ভবিষ্যতে ভগবান চিনে কি হইবে কি না হইবে। আমার ক্ষতি হয়েছে, অনেক ঘর বাড়ি সরাই লেগেছে। আবার এই ধান বাটি বেসকি সম্পূর্ণ হয়ে গেছে। ঘরের জিনিসপত্র যা আছে এডি আর কি মনে করুন, খেতা, বালিশ, ল্যাপ, তুষক, এডি একটাও না, এডি সম্পূর্ণ ক্ষতি করে খালি ভাঙিয়ে নিচ্ছে। পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার প্রায় 1600 মিটার রাস্তা ও বেশ কয়েকটি সেতু। এছাড়া শত শত মিটার গ্রামীণ কাঁচা পাকা সড়কেরও ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা নেওয়ার ভূমিধসের কারণে যে পাহাড়ের ডেব্রিজ গুলো পড়েছিল সেটা অপসারণ করেছি। এখন এই মুহূর্তে আসলে আমার খাগড়াছড়ি শহরের অধীনে প্রায় সবগুলো রাস্তাতে যান চলাচল স্বাভাবিক আছে। বন্যার পানিতে নষ্ট হয়েছে জেলার 2124 হেক্টর জমির ফসল। এছাড়া ভেসে গেছে 170টি পুকুরের প্রায় 27 মেট্রিক টন মাছ। এসব ক্ষতি পুষিয়ে নিতে আগাম রবি শস্য চাষে প্রণোদনা দেয়া হবে বলে জানায় কৃষি বিভাগ। শীতকালীন সবজি করার জন্য আগাম করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। তাছাড়া ক্ষতিগ্রস্ত এবং আংশিক ক্ষতিগ্রস্ত যে সব এলাকা রয়েছে সেই সব এলাকায় সেচ ড্রেন পুনর্নির্মাণ অথবা সংস্কারের জন্য আমরা মিনিস্ট্রি বরাবর আমরা চাহিদা প্রেরণ করেছি। স্বেচ্ছায় নদীর পার রক্ষা ও রাস্তা মেরামতের কাজ করছেন স্থানীয়রা। তারা বলছেন পানি উন্নয়ন বোর্ড খুব দ্রুত নদীর পার রক্ষায় কাজ না করলে বিলীন হয়ে যেতে পারে বসতভিটার শেষ সম্বলটুকু। যার অবস্থান থেকে যা কিছু আছে তাই নিয়ে নিজেদের সাধ্য মোতাবেক এই ভাঙনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আমরা সমাজের মানুষ সবাই মিলে একতা হয়ে বস্তা দিচ্ছি আমাদের পরিবার রক্ষা করার জন্য। আমাদের বসতবাড়ি সব নদী চলে যাইতেছে। এখানে কোনো টাকা পয়সা নেই, আমাদের গ্রামের মানুষ নদীতে সবকিছু ভেঙে যাচ্ছে। আমাদের গ্রামের সমাজ থেকে সবাই নিয়ে আমরা এগুলা কাজ করতেছি। এ নিয়ে চলতি মাসে তৃতীয়বার বন্যার কবলে পড়ে খাগড়াছড়ি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার প্রায় অন্তত 40,000 পরিবার। জুবায়ের রাজিন, RTV। বন্যা পরিস্থিতি জানাতে আমাদের সহকর্মী সাদ্দাম হোসেন যোগ দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে। সাদ্দাম, দুর্গত এলাকার খাবার ও বিশুদ্ধ পানির সংকট কেটেছে কি? পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। মারফি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার প্রায় 5টি ইউনিয়নের 1100
পানিবন্দী ছিলেন এবং 11টি আশ্রয়কেন্দ্র কিন্তু করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু ঠাঁই পেয়েছিলেন পানিবন্দীরা। এই মুহূর্তে আপনি যেটা জানতে চেয়েছেন আসলে তাদের ত্রাণ কিংবা তাদের যে দুর্ভোগ সেটি আসলে কেটেছে, কিন্তু বেশে উঠেছে বন্যার ক্ষত যে চিহ্ন সেটি। আমি উপজেলার বেশ কয়েকটি জায়গায় অর্থাৎ যেই 3টি ইউনিয়ন রয়েছে সেই 3টি ইউনিয়নে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ইউনিয়নগুলোকে আমি সরজমিন করে দেখেছি যে আসলে যতই পানি চলে যাচ্ছে ততই কিন্তু বন্যার যে ক্ষয়ক্ষতির পরিমাণ ভেসে আসছে। বিশেষ করে এই এলাকায় খলাপাড়া, ইটনা, আইরোল এই এলাকাগুলোতে কিন্তু হাওড়া নদীর ভাঙ্গন দেখা দেওয়ার ফলে কিন্তু বেশ কয়েকটি পরিবার কিন্তু তাদের যে বসত ভিটা ছিল সেগুলো কিন্তু একেবারেই নিশ্চিহ্ন হয়ে গেছে, যার ফলে কিন্তু একেবারেই তারা এখন দিশেহারা হয়ে পড়েছে। এবং আসলে এই পানি চলে যাওয়ার ফলে বিভিন্ন রাস্তাঘাট কিন্তু এখন তাদের একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন, যার ফলে কিন্তু উপজেলা প্রশাসন, স্বেচ্ছাসেবীরা দলমত নির্বিশেষে সবাই কিন্তু চেষ্টা করছেন যে আসলে যোগাযোগ এই বন্যার পরবর্তী যে পুনর্বাসন সেই পুনর্বাসন করা, পাশাপাশি রাস্তাঘাট মেরামত করা। আমরা দেখেছি বিভিন্ন স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন রাস্তাঘাট মেরামত করে সেটি চলাচলের অনুপযোগী করে দিচ্ছেন এবং উপযোগী করার পাশাপাশি যে পরিবারগুলো এখন পর্যন্ত ত্রাণ পাননি তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। গতকালকে কিন্তু সেনাবাহিনীর একটি বিশেষ দল কিন্তু বিভিন্ন যেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যেই জায়গাগুলো সবচেয়ে বেশি প্লাবিত ছিল সেই জায়গাগুলোতে গিয়ে তারা বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করছেন, ত্রাণ সামগ্রী দিচ্ছেন। তবে আমরা বলতে পারি যে এখন এই মুহূর্তে আখাউড়ায় বন্যার পরিস্থিতি উন্নত হয়েছে, তবে ক্ষত চিহ্ন বেরিয়ে আসছে এবং আসলে এই মুহূর্তে বন্যার পরিস্থিতি উন্নত। তবে আরেকটা বিষয় আমি বলে রাখি, যেহেতু আখাউড়া আগরতলা আন্তর্জাতিক যেই স্থলবন্দরের যে ব্যবসায়িক কার্যক্রম সেটি কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি, সেটা সীমিত পরিসরে চলছে। তো মারফি, এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দেশের চলমান বন্যায় শুধু 56 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাণী সম্পদ সহ ফসলেরও কোটি কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন শুধু সহায়তা নয়, বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী ও মজবুত বাঁধ নির্মাণ জরুরি। সেই সঙ্গে ত্রাণ ও পুনর্বাসন কাজকে দুর্নীতিমুক্ত করতে হবে। এখন থেকেই সংশ্লিষ্টদের আগামী বছরের বন্যার পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। অধরা ইয়াসমিনের রিপোর্ট। ভারত থেকে নেমে আসা পানি এবং টানা প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ভয়ঙ্কর রূপ নেয়। এতে মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি জেলার মানুষের জীবন। দু এক স্থানে বন্যার কিছুটা উন্নতি হলেও এখনো প্রায় অর্ধ কোটি মানুষ পানিবন্দী। শুধু ফেনী জেলাতেই ভয়াবহ বন্যায় 6টি উপজেলা পানিতে তলিয়ে 64,161টি গবাদি পশু এবং মৃত্যু হয়েছে 23,04,410টি হাঁস মুরগির। এতে প্রাণী সম্পদ খাতে প্রায় 391 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতি বছর দেশের বন্যা কবলিত জেলায় যে পরিমাণ আশ্রয় কেন্দ্র থাকা প্রয়োজন তা নেই। এতে তৈরি হয় চরম মানবিক বিপর্যয়। তাই বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি থাকে কতটুকু, এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। সনাতন পদ্ধতিতে বন্যা নিয়ন্ত্রণ না করে আধুনিক বিশ্বের মতো স্থায়ী বাঁধ নির্মাণের পরামর্শ দেন এই দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। বাঁধগুলা দীর্ঘমেয়াদী এবং এখন থেকেই আমাদের কিন্তু পরিকল্পিত, এবং যে ক্লাইমেট চেঞ্জের কথা বলছি, এই বন্যার প্রকোপ এবং বন্যার ইন্টেন্সিটি যে তীব্রতা আরও কিন্তু বাড়বে। এই জন্য ওইটাও কনসিডারে আনতে হবে। ওইটা কনসিডারে এনে আমাদের বাঁধগুলোকে ওইভাবে স্ট্রং করতে হবে এবং ওই উচ্চতায় করতে হবে। তাইলেই আমরা বন্যার প্রকোপ থেকে বাঁচতে হবে। কারণ আমাদের বন্যা নিয়েই বেঁচে থাকবে, বন্যা আমাদের হবেই এবং এটা বাড়বে। ত্রাণ ইমিডিয়েটলি সুষমভাবে দিতে হবে, তাদের বাঁচিয়ে রাখতে হবে। পূর্বাভাস না বোঝা কিংবা সময় মতো পদক্ষেপ না নেয়ায় ক্ষতির পরিমাণ বেশি হতে পারে বলে জানালেন এই জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ। পূর্বাভাসটা কিন্তু সেভাবে সঠিকভাবে ছিল না, তো না থাকা অনেক সময় যখন 1, 2, 3 দিন আগে বন্যার পূর্বাভাস দেয়া যায়, এবারও সেই 3 দিন আগে দেয়া হয়েছিল, কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কি হবে সেরকম কিছু বলা ছিল না বৈজ্ঞানিকভাবে। তো যার জন্য বাংলাদেশে এত বেশি বন্যা উদ্রেক করেছে। সরকারের পক্ষ থেকে বন্যায় আক্রান্ত জেলাগুলোর বিভিন্ন জায়গা চিহ্নিত করে সঠিক উপায় গ্রহণ করলে সহজেই বন্যা মোকাবেলা করা যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এখন থেকেই প্রস্তুতি নেওয়া উচিত যে আগামী বন্যার সময় আমরা কিভাবে ব্যবস্থাপনা করব, এবং এই ক্ষেত্রে ভারত বাংলাদেশের মধ্যে সহযোগিতাটা কিভাবে হবে এটাও ঠিক করা দরকার।
অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। দেশের বিভিন্ন জায়গায় বন্যা হওয়ায় গাজীপুরের কালিয়াকৈরে আতঙ্কের দিন কাটছে মৎস্য খামারিদের। ব্যাংক ঋণ ধার দেনা করে অনেকেই এসেছেন এ ব্যবসায়। এখন মৎস্য খামারগুলো বন্যায় তলিয়ে গেলে বিরাট অর্থ সংকটের মুখে পড়বে চাষিরা। জাল, চট, বাঁশ দিয়ে বন্যার আগাম প্রস্তুতির কাজ করছে খামারগুলোতে। গাজীপুরের কালিয়াকৈর থেকে মোহাম্মদ কামাল হোসেন বিপ্লবের প্রতিবেদন, জানাচ্ছেন নাদিরা সুলতানা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেশিরভাগ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। এর মধ্যে উপজেলায় ছোট বড় 2648টি মৎস্য খামার রয়েছে। ব্যাংক ঋণ আর ধার দেনা করে মাছ চাষ করে আসছে বেশিরভাগ খামারি। এসব খামারের মাছ ঢাকা সহ বিভিন্ন জেলা উপজেলায় চলে যায়। বন্যায় খামারগুলো তলিয়ে গেলে বিরাট অর্থ সংকটের মুখে পড়বে খামারিরা, যার ফলে আতঙ্কে দিন কাটছে তাদের। এরই মধ্যে জাল, চট, বাঁশ দিয়ে খামারগুলোতে বন্যার আগাম প্রস্তুতির কাজ করছে তারা। অতিবৃষ্টি এবং আমাদের এই যে খামারের আগে অগ্রিম আমরা জাল দেয়া করে রাখছি। আমরা বিভিন্ন সংস্থার থেকে টাকা নিয়ে লোন করে তারপরে খামারগুলা করি। আমাদের এই জায়গায় বন্যা হলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাই, ঋণ পেনে মানে অনেক জর্জরিত হয়ে যায়। বন্যায় যদি ক্ষতি হয়ে যায় তাহলে আমাকে অবহায় হয়ে যাবো। অনেকে আতঙ্কের উপরে আছে যে আমাদের খামারটা কখন কিভাবে তুলিয়া যায়। সে বন্যা হইতেছে, বন্যার কারণে যেমন আমরা জাল টাল দিয়ে আমরা সেট করে রাখি। বন্যার আগাম প্রস্তুতির জন্য পরামর্শ দেওয়ার কথা জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। তারা যাতে মৎস্য যে পুকুরটা আছে, যেখানে যারা মাছ চাষ করতেছে, পুকুরটার পাড় যাতে তারা উঁচু করে রাখে এবং পুকুরের পাড়ে প্রয়োজনীয় যে নেট বা বানা ব্যবস্থা করার মাধ্যমে যাতে মাছের নিরাপদ আবাসস্থল করে তুলতে পারে। খামারিদের আতঙ্ক কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে প্রত্যাশা সবার। নাদিরা সুলতানা, RTV। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানার আগুন এখনো পুরোপুরিভাবে নেভেনি। কারখানার ভেতরে কোথাও কোথাও হঠাৎ জ্বলে উঠছে আগুন। গেল 3 দিন ধরে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের ঘটনায় নিখোঁজদের খোঁজে বাইরে আহাজারি করছেন স্বজনরা। ঘটনার 3 দিন পেরিয়ে গেল, কতজন নিখোঁজ রয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি। জেলা প্রশাসন থেকে জানা যায় নিখোঁজদের সংখ্যা 60 থেকে 70 জন হতে পারে। এদিকে এই ঘটনায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমানের নেতৃত্বে 8 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রূপগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM রুবেল মাহমুদ। রুবেল, কারখানার আগুন লাগার কারণ সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে এবং নিখোঁজদের বিষয়ে কর্তৃপক্ষ আসলে কি বলছেন? জি মারফি, যেমনটা জানাচ্ছিলাম, আমরা কিন্তু দেখেছি যে গত 25 তারিখ যে রাত 10:30 কিন্তু এই রূপসী গাজী টায়ার বিলে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আপনি জানেন যে আসলে এখানে যে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে কিন্তু আজকে প্রায় 3 দিন অতিবাহিত হওয়ার পরে কিন্তু তারপর কিছু কিছু জায়গায় অগ্নি নির্বাপন করার পরে হঠাৎ করে কিছু কিছু জায়গায় দেখা যায় একটু করে আগুন জ্বলে উঠছে কিছু। আর যেই ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনটি কিন্তু কিছুক্ষণ পরপর খসে পড়ছে এবং সেখানে কিন্তু একটি রিক্সের মতো একটি জায়গা রয়েছে। তবে আমরা গতকালকে আমরা জেনেছি যে গতকালকে যে এখানে যে জেলার যে ডিসি মহোদয় তিনি কিন্তু এসেছিলেন। আসার পরে কিন্তু যে 8 সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছিলেন এবং সেই কমিটি গঠন করার পরে কিন্তু এখন পর্যন্ত তারা একটি উদ্ধারে মানে যেটা লাশ উদ্ধারে কিন্তু এখনো তারা নেই। তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে আপনার লাশ উদ্ধারে কখন যাবেন। বলতেছে তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে আসলে যে অবস্থা রয়েছে বিল্ডিংটির, আসলে এই ভবনে যে কোনো সময় ধসে পড়ে যাবে, সেজন্য এখানে এই মুহূর্তে যাওয়া কোনোভাবেই সম্ভব না। তবে আসলে যে টানা 3 দিন অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত কিছু কিছু জায়গায় যে অগ্নিকাণ্ডের ঘটনা বা কিছু কিছু আগুন জ্বলছে, এটা নিয়ে কিন্তু এলাকাবাসী এবং আশেপাশে যত কারখানা রয়েছে তারা কিন্তু একটু বিপাকেই পড়েছেন। তবে সব মিলে যে এখানকার আজকে আমরা দেখলাম যে
সকাল থেকেই কিন্তু যে এখানে সেনাবাহিনীর বিজিবি সহ বিভিন্ন সংগঠন এসে কিন্তু তারা গেটের সামনে দাঁড়িয়ে আছে এবং কিছু কিছু অনেক মানুষকে ঢুকতেছে না। যারা আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু বলতেছে যে আমাদের এখন আর ঢুকতে দিচ্ছে না। এই বিষয়ে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন এবং এখানে যারা প্রায় গতকালকে থেকে আমরা যে 176 জনের যেই একটি লিখিতভাবে লিস্ট পেয়েছি, কিন্তু সেই লিস্ট কিন্তু এখন আর আমরা পাচ্ছি না এবং যারা আত্মীয় স্বজনের খোঁজে যারা এখানে এসেছেন তারাও কিন্তু এখন আর এখানে নেই। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে সর্বশেষ সংবাদ। মারফি, ধন্যবাদ আপনাকে। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর শিক্ষার্থী সাফওয়ান আক্তার সদ্য। 5 আগস্ট বিকেলে নির্ভীক এ যোদ্ধা সহপাঠী বন্ধুদের সাথে অবস্থান নিয়েছিলেন ঢাকা আরিচা মহাসড়কের থানা স্ট্যান্ডে। অধিকার আদায়ের আন্দোলনে পুলিশের বুলেটে ঝাঁঝরা হয়ে যায় তার বুক। সন্তান হারিয়ে পাগল প্রায় সদ্যর মা। সাভার প্রতিনিধি জিয়াউর রহমান জিয়ার সহায়তায় বিস্তারিত বিশেষ প্রতিনিধি সৈয়দা মুনিরা ইসলামের রিপোর্টে। বাবার হাত ধরেই 5 আগস্ট দাবি আদায়ের আন্দোলনে রাস্তায় নেমেছিলেন সদ্য। এরই মাঝে আনুমানিক দুপুর 2টার দিকে আসে বিজয়ের সংবাদ। বন্ধুদের সাথে বিজয় উল্লাসে মেতে ওঠেন এই মেধাবী শিক্ষার্থী। কিন্তু কে জানতো কিছু সময় পরই নিভে যাবে তার জীবন প্রদীপ। দুপুরের পর পুলিশ ছাত্রদের উপর গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন সদ্য। বাবার হাত ধরে আর ঘরে ফেরা হয়নি তার। নিচে নেমে দেখি পুলিশরা ঝড়ে গুলি করতে করতে যাচ্ছে দিক দিয়ে। আমি যদি জানতাম আমার ছেলেকে পুলিশ গুলি করে মেরে আসছে, আমি না পুলিশের সামনে দাঁড়াইতাম। হাজার হাজার গুলি আমাকে পুলিশ করতে পারতো। আমি হাজার হাজার গুলি খেয়ে আমি আমার বাবার সাথে চলে যেতাম। আমার বাবাকে একা যেতে দিতাম না। সদ্যর বিছানা, পড়ার টেবিল, গিটার, তবলা, ক্রিকেট ব্যাট আগের মতোই পড়ে আছে। এসবের মাঝেই সন্তানকে খুঁজে ফিরছেন মা। মেধাবী এই শিক্ষার্থী লেখাপড়া, খেলাধুলার পাশাপাশি ছিলেন সংস্কৃত মনা, ধার্মিক। আমি দেশের কাছে, জাতির কাছে বিচার দেই। আমার বাবার এই হত্যার বিচারের জন্য পাই আমি যেন দেখে যেতে পারি আমার বাবাকে যে হত্যা করছে তার জন্য বিচার হয়। ঘটনার দিন সন্ধ্যা নাগাদ সদ্য বাসায় না ফেরায় তার বাবা ছেলেকে খুঁজতে বের হন। রাত 9টার দিকে খুঁজে পান এনাম মেডিকেলে নিহতদের ফেলে রাখার ট্রলিতে। 4:30 বাজার পরে তখন ছেলেকে বললাম যে বাবা চলো আমরা বাসায় যাই। এর ইতিমধ্যে আবার কয়েকজন বন্ধু ওগুলো দেখে আমার ছেলে আবার বলে যে তাহলে তুমি যাও। তা আমি আবার ওরা যেহেতু বন্ধু আর দেশটা বিজয়ের উল্লাসে সন্দেহ করারই নাই যে এখন কোনো দেশে অকারেন্স করতে পারে আর গুলি খাইয়ে পোলাফান মারা যাবে, পথচারী মারা যাবে, এটা হইতে পারে না। এই সৎ বিশ্বাসে আমি ওকে ছেলেকে রেখে আসি। ডাইন হাতে গুলি লাগে, এই হাতটাই তার ভেঙে ফেলেছে। একটা গুলি লাগেছে, আরেকটা গুলি তার এই যে এই দিক দিয়ে বুকের পাঁজর দিয়ে লাগিয়ে, কিন্তু এই গুলিতেই সে স্পট ডেড হয়ে গেছে। আমি এখনো মনে করি সে আসে হয়তো বা ডাক দিলে আসবে, কিন্তু সে আসবে না সেটাও জানি। 2 সন্তানের মধ্যে বড় মেয়ে সেরেব্রাল পলসি প্রতিবন্ধী। ভাই হারানোর কষ্ট মুখে প্রকাশ করতে না পারলেও সদ্যর কথা জিজ্ঞেস করলেই হাউমাউ করে কেঁদে উঠছেন। যেদিন মারা গেছে সেদিন বলে আল্লাহ তুমি আমাকে নিয়ে যাইতা, সদ্যকে রেখে যাইতা ও বলে। সদ্যকে হারিয়ে হতবাক প্রিয়জনরা। এমন মৃত্যুর বিচার চান প্রতিবেশী ও সহপাঠীরা। ওই দিন কিন্তু গুলি করার কথা ছিল না। ওনারা বলছে যে কোনো গুলি করবে না, কিন্তু পিছন থেকে যেটা গুলি করছে এটা কিন্তু ঠিক না। যাকে পাইছে ওই জায়গায় গুলি করছে। সামনের পুলিশরা বসে পড়ছিল, পিছন থেকে দাঁড়ায় গুলি করছিল। আমরা আমাদের এই বন্ধুকে হারিয়েছি, তার অপমৃত্যুর আমরা বিচার চাই। এই এলাকাবাসী যে এত কষ্ট পাইছে এর সঠিক আমরা বিচার চাই সরকারের দ্বারা। 5 আগস্ট সাভারে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের বুলেটে ঝরে যায় অর্ধশত প্রাণ। এই বৈষম্য বিরোধী আন্দোলনে সাফওয়ানের মতো আরও যারা শাহাদাত বরণ করেছেন তাদের এই যে আত্মত্যাগ, যেদিন সমাজের প্রত্যেকটা স্তর থেকে বৈষম্য দূর হবে সেদিনই আসলে তাদের এই আত্মত্যাগ সফল হবে, তাদের আত্মা শান্তি পাবে।
সৈয়দা মুনিরা ইসলাম, সাভার, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয় মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হয়ে না ফেরার দেশে পাড়ি জমান মাদারীপুরের মনিরুজ্জামান মনির। স্বামী হারিয়ে শোকে পাথর তার 7 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা মা বাবা। পরিবারটিকে সহযোগিতার দাবি জানিয়েছেন আত্মীয় স্বজন সহ এলাকাবাসী। মাদারীপুর সংবাদদাতা সাইফুল ইসলামের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। 4টা গুলি করে তাকে মারছে, তারপরে তার হাত পা সবকিছু ভেঙে দিছে। মা বাবার আদরের সন্তান পায়ে হেঁটে বাড়ি থেকে বের হয়ে ফিরল কফিন বন্দী হয়ে। এমন শোক কোনোভাবেই মেনে নিতে পারছে না মা বাবা। শোকে স্তব্ধ অন্তঃসত্ত্বা স্ত্রী। আমার যে অনাগত সন্তান আসতেছে তার দায়িত্বটা কে নেবে? এখন আমার দায়িত্বটা কে নেবে? আমি সরকারের কাছে এটা জবাব চাই এবং আমি সরকারের কাছে এটার বিচার চাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বন্ধুদের নিয়ে জনতার সঙ্গে উল্লাস শেষে বাড়ি ফিরছিলেন মাদারীপুরের রাজৈরের শাখারপাড়ের মনিরুজ্জামান মনির। পথে পুলিশ সদর দপ্তর সংলগ্ন ফুলবাড়ি এলাকায় একটি মসজিদে মাগরিবের নামাজ শেষ করে বের হয়ে দেখেন তার মোটরসাইকেলটিকে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হঠাৎ করেই গুলিবিদ্ধ হন মনির। পরে ওই দিন রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন মৃত্যুতে দুর্বিষহ দিন কাটছে পরিবারটির। অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় অন্তঃসত্ত্বা স্ত্রী। আমাকে তো সে এতিম রেখে গেছে, আমি এখন কিভাবে থাকবো তাকে ছাড়া? এখন কি করব? গুলি তো করছেই, আবার পিডেইয়া তারপরে হাসে হাড্ডি গুড্ডি হারে ফিনিশ করে হেলাইছে। আমার ছেলেরা আছে 16 দিন ধরে মারছে। এই 16 দিন ধরে আমি অসুস্থ। ও ছেলের বউরে নিয়ে আমি অসহায়। ওর বাপ মা নাই যে ওর কার কাছে রাখবো, না আমারই পালতে হবে। আমার সরকারের কাছে একটাই দাবি, এই অনাগত বাচ্চার দায়িত্ব ভরণ পোষক যা যা করা লাগে এটা যেন তারা একটু দেখে আর কি। মনিরের এমন মৃত্যুর জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার ও এলাকাবাসী। সৈয়দা সামিয়া তামান্না, RTV। কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভে উত্তাল গোটা রাজ্য। ছাত্র সমাজের পাশে দাঁড়াতে পশ্চিমবঙ্গে বুধবার 12 ঘন্টার বাংলা বন্ধ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। বুধবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। জেলায় জেলায় চলছে পথ অবরোধ, ব্যাহত ট্রেন পরিষেবা। মালদা জেলায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। চলছে প্রধান দুই দলের সমর্থকদের স্লোগান পাল্টা স্লোগান। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। সরকারি বাস চলাচল করলেও বন্ধ রয়েছে ট্রেন ও বেসরকারি বাস পরিষেবা। বিক্ষোভের প্রভাব পড়েছে স্থানীয় বাজারগুলোতেও, বন্ধ বেশিরভাগ দোকান। দর্শক, এ বিষয়ে কলকাতা থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে গত 9 আগস্ট একজন তরুণী চিকিৎসকের মৃত্যু, অর্থাৎ সেটা তদন্তের মধ্য দিয়ে উঠে এসেছে, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। যার বিচার ব্যবস্থার ক্ষেত্রে যার বিচারাধীন মামলাটাই চলছে কিন্তু দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে। তদন্ত করছে দেশের জাতীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন। প্রশাসনিক ব্যর্থতার দাবি করে পশ্চিমবঙ্গের ছাত্র যুব সমাজ এবং যৌথ সংগ্রাম মঞ্চ গতকাল কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের যে সচিবালয় নবান্ন কিন্তু অভিযানের ডাক দিয়েছিল। সেই অভিযানকারীদের মধ্যে কিন্তু পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে কাঁদানে গ্যাস, টিয়ার গ্যাস সংঘর্ষ হয়েছে কলকাতার বিভিন্ন জায়গায়। হাওড়া সাঁতরাগাছিতে হয়েছে, কলেজ স্কোয়ারে হয়েছে, মহাত্মা গান্ধী রোডে হয়েছে। সেরই প্রতিবাদে কিন্তু আজকে পশ্চিমবঙ্গে 12 ঘন্টার বন্ধ রেখেছে ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দল বিজেপি। উত্তর কলকাতার শ্যামবাজারে কিছু বন্ধ সমর্থককারীকে কিন্তু গ্রেপ্তার করেছে। মেট্রো চল কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। বনগাঁয় কিন্তু ট্রেন চলাচলের ক্ষেত্রে লাইনে এসে কিন্তু অবরোধকারীরা কিন্তু অবরোধ করার চেষ্টা করছে। শান্তিপুরে বিজেপির সাংসদ জগন্নাথ সরকারও কিন্তু সামিল হয়েছেন। কলকাতায় সেই মুহূর্তে কিন্তু ধর্মতলায় আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ট্রাম বাস, পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু কম আছে। কিন্তু গতকালই কিন্তু সরকারের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন সরকার সব রকমভাবে সচল রাখবে। বন্ধ সমর্থনকারীদের কাছে অনুরোধ করেছেন এবং সাধারণ মানুষের কাছে অনুরোধ করেছেন আপনারা বন্ধে সামিল হবেন না। কিন্তু রাজ্য সরকার সমস্ত রকম বাস পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। সকাল থেকে কিন্তু বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে শুরু করেছে। কলকাতা থেকে জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়। আন্তর্জাতিক সংবাদ।
ভূমধ্যসাগরে পৃথক 3টি অভিযানে 30 বাংলাদেশি সহ 182 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। সোমবার ভ্যাটিকান নিউজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময় শনি ও রোববার অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারে পৃথক অভিযান পরিচালনা করে উদ্ধারকারী জাহাজ মারি ইউনিও। অভিবাসন প্রত্যাশীদের বহনকারী কাঠের নৌকাগুলো সাগরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ভাসছিল। বিষয়টি নজরে আসে উদ্ধারকারী জাহাজ মারি ইউনিওর। তৎক্ষণাৎ ইতালির কোস্টগার্ডকে অবহিত করে তারা। পরে কোস্টগার্ড সদস্যরা এসে উদ্ধার করে তাদের। অভিবাসন প্রত্যাশীরা বেশিরভাগই উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। তবে রোববার অভিযানে উদ্ধারকৃত অভিবাসন প্রত্যাশীদের মধ্যে 30 বাংলাদেশি, 26 জন সিরীয় ও 6 জন পাকিস্তানি নাগরিক। তাদের ইতালির সিসিলির মৎসোলো বন্দরে নামানোর নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ললিতপুর আনফা কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 5:45টায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে হারলেও সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফুরফুরা মেজাজে আছে মারুফুল হকের শিশুরা। দলটির সুযোগ এবার হিমালয়ের দেশে ইতিহাস করার। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। দেশ ছাড়ার আগেই কোচ মারুফুল হক নিজেদের লক্ষ্যটা জানিয়েছিলেন। হিমালয় দেশ থেকে শিরোপা নিয়েই ফেরার কথা বলেছিলেন তিনি। শুরুটায় শ্রীলঙ্কাকে হারিয়ে করলেও মারুফুলের প্রথম লক্ষ্যে বাধা হয়ে দাঁড়ায় স্বাগতিকরা। সন্তুষ্ট থাকতে হয় গ্রুপ রানার্স আপ হয়েই। সেই ম্যাচটির ভুল থেকে শিক্ষা নিয়ে দারুণভাবে ঘুরেও দাঁড়িয়েছে দলটি। সেমিফাইনালে ভারতকে কাঁদিয়ে ব্যাক টু ব্যাক ফাইনালে টিকিট কাটে শ্রাবণের দল। শিরোপা থেকে কেবল একটি জয়ের দূরত্বে দলটি। তবে আসর জুড়ে অপরাজিত থাকা নেপাল যেন এখন এভারেস্টেই রূপ নিয়েছে। টুর্নামেন্টের প্রথম দেখায় হিমালয়ের বাধায় আটকালেও এবার আনফা কমপ্লেক্সের চূড়া থেকে জয় নিয়ে ফিরতে চান আসিফ রাব্বিরা। ফলে অপেক্ষা এখন হিমালয়ের দেশ থেকে আরও একটি শিরোপা নিয়ে ঘরে ফেরার। এর আগে 2022 সালে দেশটি থেকেই নারী সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট নিয়ে ঘরে ফিরেছিল বাংলাদেশের নারীরা। রাফি আমিন, RTV। সকালের সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।